না বা জানছি না, কিন্তু এই ধারণাটা আসলে ভুল। কেননা আপনি যদি একটু ভালো মতো দেখেন যে আপনি আপনার মাতৃভাষা জানার পাশাপাশি এরকম অনেক দেশ আছে যারা এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে নিচ্ছে এবং যারা সেখানে অনেক পরিমাণ সাফল্য পাচ্ছে। আমি যে কথাটা আরেকবার বলবো সেটা হচ্ছে যে একটা দেশের পলিটিক্যাল যে পাওয়ার তার উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের পাওয়ার কতটুকু। আজকে ইউনাইটেড স্টেটস, গ্রেট ব্রিটেন, তারা যেহেতু আমাদের পলিটিক্সকে রুল করছে, ইন্টারন্যাশনাল পলিটিক্সকে, সেহেতু আজকে কিন্তু আমরা ইংরেজি শিখছি। মানুষ, অন্য দেশের মানুষ বাংলা শিখছে না কারণ বাংলাদেশি ভাষাভাষীরা সেরকম কোনো পজিশনে নাই। তো আমাদেরকে এই বাস্তবতাটুকু মানতে হবে এবং আমাদেরকে মানে ইংরেজির প্রতি আসলে আরো আগ্রহ দেখাতে হবে এবং শিখতে হবে। সো সেই পয়েন্টে এবার আমি আসছি এবার টু মিস্টার আলী, আপনার কাছে, ওয়াহিদ আলী, আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কলেজ, ইউনিভার্সিটি লাইফে, স্কুলে ইংলিশকে রিজেক্ট করে, ইংলিশ থেকে তারা দূরে থাকে, অ্যাভয়েড করে, কিন্তু শেষমেশ কিন্তু চাকরি জীবনে অথবা ব্যবসায় এসে তাদেরকে ইংলিশ আসলে ইউজ করতে হচ্ছে, তারা বাধ্য হচ্ছে। সেই সময় এসে তারা কি ধরনের প্রবলেমস ফেস করে থাকে যদি আপনি একটু শেয়ার করতেন। আপনি দেখেন এখন যেই জেনারেশনে আমরা আছি, ওয়ান্স ইউ পাস আউট ফ্রম ইউর ইউনিভার্সিটি আপনাকে যেতে হবে একটা কোম্পানিতে যেখানে ইউ উইল আর্ন আ লট অফ মানি, লাইক রেভিনিউ। এটাই আপনার মেইন এইম। সো ওয়েন ইউ আর গোয়িং ইনটু আ কোম্পানি, ফার্স্ট থিং ইজ ইউর ফার্স্ট ইমপ্রেশন। ইউর ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। যেটা হচ্ছে আপনি আপনার রেজিউমে দিবেন, সিভিটা আপনি ড্রপ করবেন, দ্যাট ইজ ইউজুয়ালি রিটেন ইন ইংলিশ। কারণ আজকালকার কর্পোরেট ওয়ার্ল্ডে হোয়াট এভার উই ডু ইট ইন ইংলিশ। সো সেই হিসাবে আপনি যখন আপনার রেজিউমেটা লিখবেন, you have to have a proper command যাতে আমার যখন স্যাররা, সিনিয়র এক্সিকিউটিভসরা এটা পড়ছেন, দেখছেন, তারা বুঝতে পারে that yes, this guy or this lady is someone who has a fair conception of everything, কিছু। সো আর তারপর আপনি যদি কোথাও একটা লেটার লিখেন, একটা চিঠি লিখেন, that's your first thing that comes in, কারণ আপনি যখন একটা লেটার লিখছেন, what terms, what grammar, what sentences you're using, that is what comes into priority basis, সেই হিসাবে তো আপনাকে জাজ করা হচ্ছে। আর তাছাড়া আপনি যেরকম দেখেন যে এখন একটা ইন্টারভিউ আপনি ফেস করছেন, একটা কোম্পানিতে গেছেন, দ্যাটস ইউর ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ইন্টারভিউ। আপনাকে জিজ্ঞেস বলতে পারে, আজকে মার্কেটিং যেটা আমাদের বড় একটা সেক্টর হয়ে দাঁড়িয়েছে, সেখানে যখন আপনি বলছেন, আপনাকে বলবে যে সাপোজ একটা প্রোডাক্টের লঞ্চ করেন, সো আপনাকে একটা প্রেজেন্টেশন বানাতে দিবে, দ্যাট ইজ ইউ ইউজিং ইউর ল্যাপটপ, ইউ ইউজিং মাইক্রোসফট ওয়ার্ড, দিস আর অল ইন ইংলিশ। সো হোয়াট এভার ইউ ডু, ইংলিশটা আপনাকে, বাংলা ইজ ডেফিনেটলি আমাদের মাদার টাং, ইটস আওয়ার প্রায়োরিটি। বাট যেহেতু কর্পোরেট ওয়ার্ল্ড ইনক্রিজ হচ্ছে, আমাদের বিজনেস বাড়ছে, ফরেন কারেন্সি আনার জন্য আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে হচ্ছে, উই নিড দ্য এক্সপোজার, সো ইংলিশ ইজ আওয়ার প্রায়োরিটি। আচ্ছা, আমি মানে ক্যারিয়ারের সাথে সাথে এবার এডুকেশন একটু আসতে চাচ্ছি, যেহেতু আপনি ইউর অলসো ফ্রম দি একাডেমিক এরিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি একটু আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হলো যে হায়ার স্টাডিজে ইংলিশটা যদি মানুষ কম জানে বা তার যদি স্কুল লাইফে যদি বেসটা ভালো না থাকে ইংলিশে, সেটা তাকে হায়ার স্টাডিজে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত করছে? আমি এই প্রশ্নটার দুটো অংশ দেখছি। একটা অংশ হলো যে স্কুলে আমাদের ছেলে মেয়েদের ফাউন্ডেশনটা হচ্ছে কিনা, এটা একটা অংশ। আর পরের অংশটা হলো যদি না হয়, এটা তাদেরকে কিভাবে পরে এফেক্ট করছে। তো প্রথমত আমি ফাউন্ডেশন নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের যে ইংরেজি শিক্ষা পদ্ধতি আছে, এক্ষেত্রে আমরা একটা ভাষার 4টা স্কিল থাকে, তার 2টা স্কিলের উপরে বেশি গুরুত্ব দিই। 4টা স্কিলের হলো রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। আমি যদি বাংলা করি তো পড়া, লেখা, শোনা এবং বলা। আমাদের পরীক্ষা পদ্ধতিতে পড়া আর লেখা এই দুটার উপরে গুরুত্ব আছে, সবচেয়ে বেশি গুরুত্ব আছে লেখার উপরে। অবশ্যই লেখা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এই লেখার মতো বলাও বেশি গুরুত্বপূর্ণ, হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের অনেক কমিউনিকেশনই আমরা বলে শেষ করব। এইচএসসি পাস করার পরে বা এ-লেভেলস পাস করার পরে স্টুডেন্টরা আসছে একটা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে ওরা যেই কোনো সাবজেক্টে অনার্স পড়তে যাচ্ছে, ফার্স্ট ইয়ার থেকেই ও দেখছে যে ও যে বইটাই ওর প্রফেসর রেফার করছে বা যেটা ফলো করছে, ওই বইটা ইংরেজিতে লেখা। এবং অনেক ক্ষেত্রে ওই ইংরেজি লেখক হয় আমেরিকান, নইলে ব্রিটিশ বা অন্য কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রির একজন লেখক। যে মানের ইংরেজি, হয়তো ওদের কারো কারো ইংরেজি নিয়ে একটা মিনিমাম কনফিডেন্স ছিল, তারাও খুব শেকেন হয়ে যায়, কারণ ওই মানের ইংরেজি আসলে আমরা হয়তো দিতে পারিনি। তাহলে প্রথমেই কিন্তু যখন সে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দিতে যাচ্ছে, তখনই কিন্তু সে এফেক্টেড হচ্ছে। অথচ সারা জীবনে তার যে লেখাপড়ার ফাউন্ডেশন, এর আগের 12 বছর বা যাই আমরা ধরি, এটার কিন্তু লক্ষ্য ছিল ইউনিভার্সিটির জন্য ভালো করে তৈরি হওয়া। অথচ শুধু একটা ভাষার কারণে কিন্তু ও ধাক্কা খাচ্ছে। হয়তো কেমিস্ট্রি ওই ক্লাসের অন্য যে কোনো বাচ্চা থেকে ভালো জানে, কিন্তু এমন একটা বই, এমন একটা কারিকুলামকে দেওয়া হচ্ছে,
হি ক্যানট মেক আউট হোয়াট ইজ দ্যাট, Right, ও আটকে right. যাচ্ছে। এতটাই গুরুত্বপূর্ণ এবং এটা সব সাবজেক্টে। ইভেন আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্য পড়ছে একটা ছেলে বা মেয়ে, আমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ওর বোধহয় ইংরেজির খুব একটা কোনো দরকার নেই, রাইট। কিন্তু যেই ও সাহিত্যের কোনো থিওরি পড়তে যাবে তখনই ওকে চলে যেতে হচ্ছে সেই গ্রিক অ্যারিস্টটলের কাছে এবং আস্তে ওই বইগুলি ওকে পড়তে হচ্ছে ইংরেজিতে। থ্যাংক ইউ। এবার আমি একটু আমাদের গ্যালারিতে চলে আসছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা আপনাদের নিজেদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করছেন, কোথায় এটার প্রয়োজনীয়তাটা আছে বলে আপনারা ফিল করছেন, কে কে বলতে চায়? ওয়াও, এভরিবডি ওয়ান্টস টু স্পিক, ভেরি গুড। আমি নিচে মাইক ওনাকে দিচ্ছি। জি বলুন বলুন বলুন। আমি কণা AUB থেকে এসেছি। আসলে বাস্তব লাইফ থেকে যেটা দেখা যায় আমার বাস্তব লাইফে, যে আমার চাচু দুবাইতে এবং আমার এক ফ্রেন্ড দুবাইতে, দুইজনই চাকরিরত। তো আমার এক ফ্রেন্ড ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলতে পারে এবং আমার চাচু ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলতে পারে না, বাট বুঝতে পারে সে। কিন্তু আমার ফ্রেন্ড ফ্লুয়েন্টলি ইংরেজিতে বলতে পারে বিধায় সে ডাইরেক্ট MD একটা ভালো কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টরে সে চান্স পেয়েছে। এবং আমার যে চাচু তিনি একজন লেবার হিসেবে কাজ করতেছে। এবার আমি একটু এই সাইডে চলে আসছি। কার হাতে, আচ্ছা কাকে সুযোগ দিব? আমি আপনাকে দিয়ে শুরু করছি। জি বলুন। ইব্রাহিম, ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের দেখা যায় ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মুভিজ এবং ইন্টারন্যাশনাল নিউজ সব কিছু ইংলিশে। সো আমাদের সব ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে কমিউনিকেট করতে হলে উই হ্যাভ টু লার্ন ইন ইংলিশ। অ্যান্ড ইভেন বাংলাকে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই ইন দ্য ওয়ার্ল্ড, দেন সেখানেও আমাদেরকে ইংলিশ ইউজ করতে হবে টু প্রমোট বাংলা। ভেরি নাইস, ভালো একটা কথা বলেছেন উনি, যে আসলে আমাদের দেশ এবং আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করতে হলেও আমাদেরকে আসলে ইংলিশ জানতে হবে। সো ওয়েল সেড। আমি আরেকটা পয়েন্ট নিয়ে আমি ব্রেকে চলে যাব। জি বলুন বলুন। আমি মনে করি ইংলিশের ক্ষেত্রে এটা আমাদের দেশপ্রেম কিছুটা কিছু কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে। কারণ আমি একটা স্টুডেন্টকে দেখছি আমার বাস্তব ইয়েতে, যে সে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো 6-এ পড়ে সম্ভবত। তা ও বাংলাদেশ বানান সে পারে না, সে তাকে ক খ নতুন করে শেখাতে হচ্ছে, তাতে সে কোনো বাংলা সাবজেক্ট সে পায় না ইংলিশ মিডিয়ামে। এক্ষেত্রে আমি মনে করলাম যে এখানে দেশকেও অনেক অবমূল্যায়ন করা হচ্ছে। ওকে ফাইন। এবার আমি এই পয়েন্টটাতে তাহলে শুধু একটা কথা বলে আমরা ব্রেকে চলে যাচ্ছি, যে ডেফিনেটলি আমাদের ইংরেজি ভাষার অনেক প্রয়োজন আছে, কিন্তু সেটার সাথে সাথে বাংলার যে গুরুত্বটা আছে সেটাকে কোনোভাবেই আমরা অবমূল্যায়ন করতে পারবো না, এবং সেগুলো নিয়ে আরো অনেক কিছু আলোচনা থাকছে আমাদের পরবর্তী সেগমেন্টে। তো পরের সেগমেন্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই সেগমেন্ট এখানে আমরা একটা শেষ করে একটা ছোট ব্রেক নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস অল দিস টাইম। টি স্মার্টফোন তোমার জন্য। তোমার গ্রামীণফোন মোবাইলে ডিসেম্বরে মোট যত টাকার লোকাল ভয়েস কল করেছো, জানুয়ারিতে তার চেয়ে 100 টাকা বা তার যত বেশি করবে ততই বেড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 2 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর 100টি ফ্রি জিপি SMS তো থাকছেই। সময় কম, চলো জিতে নেই। চলো বহুদূর, গ্রামীণফোন। বন্ধু তুমি ছিলে সাথে। এই শীতে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্কের গরম অফার, ভোক্তা কুইজ প্রতিযোগিতা, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রতি 15 দিন পর পর একটি মোটরসাইকেল, 3টি ল্যাপটপ, 10টি নোকিয়া ফোন এবং 500টি 500 টাকার প্রাইজ বন্ড। কুইজ ফর্মের জন্য নিকটস্থ দোকানে খোঁজ করুন, বিস্তারিত পত্রিকায় দেখুন। এই শীতে রয়্যাল টাইগার পান করুন, শরীরটাকে চাঙ্গা রাখুন। Royal Tiger Energy Drink. Recharge yourself. বন্ধুদের ঠাঁই করে দিতে বাংলালিংক দিচ্ছে 10 FNF প্যাকেজ। একটি বাংলালিংক নাম্বারে মাত্র 4.5 পয়সা প্রতি 10 সেকেন্ড, আর 9টি FNF যে কোনো অপারেটরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। আরে কেমন আছিস বন্ধু? কি খবর? ভালো। আরে তারেক দোস্ত, কি খবর? কেমন আছিস তোরা? শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আর। আরে জানাচ্ছিস আরে মাসুদ না? কোথায় ছিলি এতদিন? তোর চাকরি কেমন চলছে? এই চলছে। আমি জমিতে আজ বুকিং দিয়ে এলাম। জমি? হ্যাঁ, ব্যবসা আছে, শেয়ার আছে, এত বড় ভুল করলি? ভুল করিনি, দেখিস। আরে যাস কই? আরে
তুই ঠিক ছিলি রে। বসুন্ধরা জমিটা আসলেই আমার বেস্ট ডিসিশন ছিল। 20 বছরের দাম বেড়েছে 100 গুণ। আর একটা চান্স পেতাম। আছে তো। বসুন্ধরা বাড়িধারায় আবারও প্লট বুকিং চলছে। সফল জীবন আর নিশ্চিত বিনিয়োগের জন্য বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। সন্তানের জন্য আপনি আকাশের চাঁদও এনে দিতে চান, তার ত্বকের নিখুঁত যত্নের জন্য কিউট বেবি লোশন। কিউট বেবি লোশন, বেবির কিউট ত্বকের জন্য। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে। ও তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। চলো কথায় কথায় 25 টাকা বা তার বেশি রিচার্জে যে কোনো জিপি নাম্বারে কথা বলো 7 পয়সা প্রতি 10 সেকেন্ডে। স্টার্ট অন লিখে পাঠিয়ে দাও 9999 নম্বরে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। আমরা আমাদের ব্রেক থেকে ফিরে আসলাম আমাদের সেকেন্ড সেগমেন্টে, এবং এখানে আমাদের আরো অনেকগুলো ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব রিলেটেড টু আওয়ার টপিক। সো এবার আমি আমাদের আলোচনাটা আবার আমাদের প্যানেল দিয়ে শুরু করছি, এবং আমি প্রথমে অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে স্টার্ট করবো সবুজ ভাই। সেটা হচ্ছে যে আপনি ইউ আর দ্য প্রিন্সিপাল অফ আ স্কুল অ্যান্ড ইটস অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে আমরা আমাদের ব্রেকে যাওয়ার আগ মুহূর্তে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের এগেইনস্টে সাম কাইন্ড অফ অ্যান অ্যাকিউজেশন আমরা শুনলাম। আমি লক্ষ্য করছিলাম এক্স্যাক্টলি। তো এ ব্যাপারে আপনার কি রেসপন্স? ও প্রথমত যেটা বলেছে, আমি এক কথায় এটাকে বলছি ন্যাক্কারজনক। কোন স্কুলের ক্লাস 5-এ সে বাংলা মিডিয়ামে পড়ুক, ইংলিশ মিডিয়ামে পড়ুক, সে যদি মাতৃভাষা না জানে, সে যদি বাংলাদেশ বাংলা না জানে, এটা ন্যাক্কারজনক। কে দায়ী? অবশ্যই এই বাচ্চাটা দায়ী না, ও ইনোসেন্ট। ও যে স্কুলে পড়ে, আমি সরাসরি সেই স্কুল কর্তৃপক্ষকে দায়ী করব। রাইট। আমি মনে করি মিডিয়াম ইজ নট এ ব্যারিয়ার। একটা ভালো স্কুল একটা ভালো স্কুল। যেমন আমি যখন জব ইন্টারভিউ নেই, আমি মাঝে মাঝে আমি একটা স্কুলের নাম করছি বাধ্য হয়ে, এটা ন্যাশনালি একটা বিখ্যাত স্কুল, ভিকারুন্নিসা নূন স্কুল। এটা একটা বাংলা মিডিয়াম স্কুল। এই স্কুলের মেয়েদেরকে আমি যখন ইন্টারভিউ বোর্ডে পাই, দে স্পিক ইংলিশ ওয়েল এন্ড আই ক্যান হায়ার দেম টু টিচ অল লেভেলস। এটা একটা ভালো স্কুল। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু বাংলা পড়াতে বাধ্য, এবং একেবারে ক্লাস 10 পর্যন্ত বাংলা কিন্তু বাধ্যতামূলক, এবং বোর্ডের যে বই টেক্সট কারিকুলায় পড়ানো হয় আমরা কিন্তু ওই বই পড়াতে বাধ্য। সো ওই স্কুলটা প্রপার স্কুল ছিল না। আমি সেটা থেকেই, আপনিও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন বলে আমি জানি। তো আপনার নিজের ছোটবেলায় বাংলা কতটুকু পড়েছেন, বা আপনাদের স্কুলে বাংলার চর্চাটা কিরকম ছিল, সেটা যদি আপনি একটু তুলে ধরতেন। থ্যাংক ইউ। আমি যেহেতু গ্রিন হিলসে ছিলাম, আমাদের এভরি ইয়ার উই হ্যাড 21শে ফেব্রুয়ারি উইচ ইজ আওয়ার মাদার টাং। সো আমরা 21শে ফেব্রুয়ারিতে প্রতিদিন সকালবেলা আমরা যেতাম, আমরা লাইন আপ করতাম, আমাদের বাংলা গানগুলো হতো, এগুলোর চর্চা কিন্তু আমাদের সবসময় রয়েছে। যেরকম আর একটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু পয়লা ফাল্গুনও এখন আমরা করি। সো বাংলার যে কালচারটা সেটা কিন্তু আমাদের মধ্যে আছেই। আমাদের এভরি অ্যানুয়াল যে প্রোগ্রাম সেটা তো হয়, অ্যান্ড দেন আমাদের যে অ্যাসেম্বলি হয় সকালবেলা স্কুলে, যেটা হতো যত স্টুডেন্টস আছে ফ্রম কেজি 1, এখন তো আমাদের এ লেভেলসও আছে। সো এ লেভেলস অল স্টুডেন্টস দে লাইন আপ করে সকালবেলা আমাদের ম্যান্ডেটরিজ অর ন্যাশনাল অ্যান্থেম। সো ন্যাশনাল অ্যান্থেম যখন আমরা গাচ্ছি, তখন আমাদের তো ডেফিনেটলি বাংলাদেশ হিসাবে উই আর ওয়ান্ডারফুল। আচ্ছা, এবার আমি একটু আপনাদের কাছে আসছি। আমরা সাধারণত এই ভাষা নিয়ে যখনই কথাবার্তা হয়, তখন কিছু দেশের এক্সাম্পলস চলে আসে, যেমন চায়না, জাপান, থাইল্যান্ডের কথাও আসে, যে এই দেশগুলো অনেক উন্নতি করে গিয়েছে, কিন্তু সেখানে কিন্তু ইংরেজি ভাষা তেমন একটা কেউ বলতো না। কিন্তু দেখা যাচ্ছে গত 5-6 বছরে এই দেশগুলোতেও কিন্তু ইংলিশ শেখানোর একটা অনেক বড় একটা ড্রাইভ নেওয়া হয়েছে। যেমন চায়নাতে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 50,000 ইংলিশ স্কুল, ট্রেনিং স্কুল করা হয়েছে অল ওভার চায়না। সো যেটা শুধু স্পেসিফিকভাবে ইংলিশ কোর্সেসই করাচ্ছে। তো হঠাৎ করে যেই দেশগুলো এত এগিয়ে গিয়েছিল, তারাও বা কেন এই ইংলিশের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে বলে আপনারা মনে করেন? আসলে বিশ্বায়নের যুগে আমরা বাস করছি। উই আর
টোটালি বিকামিং গ্লোবাল সো বিজনেস ল্যাঙ্গুয়েজ হিসেবে তো ইংরেজির উপর প্রেশারটা অনেক বেড়েছে আমি ইন্টারনেটে একটি রিসার্চের কথা বলতে চাই আমি যেহেতু হিউম্যান রিসোর্সের সাথে সম্পৃক্ত এখন বর্তমানে 1980s এর দিকে ইংরেজির ব্যবহার হতো এই অল ইন্টারনেট কমিউনিকেশনে বিজনেস কমিউনিকেশনে অ্যাবাউট 80% আজকে 2012-এর কথা যদিও রিসার্চ 2010-এর সেখানে বলছে যে অ্যাবাউট 86% অফ অল কমিউনিকেশন গ্লোবালি হয় ইংরেজি ভাষার উপরে তার মানে ইংরেজি ভাষার ওই সেন্সে ভাষাগত ক্ষেত্রে বাজার দখল করেছে এবং আমরা যদি ইংরেজি না শিখি চায়নারা কেন শিখছে বিকজ চাইনিজরা দেখছে যে ওদের বিশ্ববাজার তারা অলরেডি দখল করেছে সত্যিকার অর্থে কিন্তু তারা আরও উন্নতি করার জায়গায় যদি আসতে চায় তাদেরকে ইংরেজিটা অপরিহার্য হয়ে যাচ্ছে নাহলে তাদের সাথে বিশ্বের বাইরের জনগণের সাথে একটা কালচারাল এক্সচেঞ্জেরও জায়গায় ঘাটতি হচ্ছে সো আমাদেরকে ওই জায়গাকে চিন্তা করতে হবে আমি একটু সময় যেহেতু কম আমি একটু ওনাকে সুযোগ দিতে চাচ্ছি কালচারাল এক্সচেঞ্জে ইংলিশের প্রয়োজনীয়তাটা কি এটা আমাদের গ্যালারি থেকেও কয়েকবার এসেছে কথাটা প্লাস আরেকটা পয়েন্ট সেটা হলো যে পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্সে যখন একটা দেশ থেকে কেউ গিয়ে বাইরে কোনো কিছুতে রিপ্রেজেন্ট করছে সেটাও কালচারাল এক্সচেঞ্জের আন্ডারে আসছে এই জায়গাগুলোতে ইংলিশটা জানলে কতটুকু মানে আমাদের জন্য লাভ হয় বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে দুই ধরনের মোটিভেশন কাজ করে একটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন যে আপনি আপনার নিজের জন্য শিখছেন আপনি একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চান বুঝতে চান সেটা বলতে চান এবং আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন মানে আপনি কোনো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য বা কোনো একটা টুল হিসেবে আপনি যখন ল্যাঙ্গুয়েজকে নেন তো আমাদের দেশে মূলত ইংরেজি যখন আমরা শিখছি তখন সেটা এক্সট্রিনসিক মোটিভেশন হিসেবে কাজ করছে নট ইন্ট্রিনসিক রিসার্চ বলছে যে ইন্ট্রিনসিক মোটিভেশন যখন আপনার হবে সেক্ষেত্রে আপনার ইংরেজি বা যে কোনো ভাষা আপনি বেটার শিখতে পারবেন তো এখন আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে মনোলিঙ্গুয়াল কান্ট্রি হওয়ার জন্য ইংরেজি সেরকমভাবে আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ছে না কিন্তু আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান আপনি দেখবেন যে এক স্টেট থেকে আরেক স্টেটে গেলেই আপনাকে তখন একটা কমন মিডিয়াম হিসেবে একটা ল্যাঙ্গুয়েজকে বেছে নিতে হচ্ছে আর তখনই কিন্তু আপনি ইংরেজি শিখছেন তো দেখা যাচ্ছে যে ওদের একটা ইন্ট্রিনসিক মোটিভেশন আছে যে আমাকে যেহেতু কমিউনিকেট করতে হবে আমারই দেশের অন্য মানুষদের সাথে তো আমাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তো কালচারাল এক্সচেঞ্জ সেখানেও হচ্ছে তারা আপনার একটা ভাষাকে মাধ্যম করে তখন তারা এক্সচেঞ্জ করতে পারছে আমরা আমাদের দেশে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে অনেকে মনে করছে যে মানে ইংরেজি না শিখলেও হয়তো আমাদের কাজ হয়ে যাবে কিন্তু যেটা অনেকেই বলেছেন প্যানেলিস্টরা বলেছেন আমাদের গ্যালারি থেকেও এসছে যে বিভিন্ন জায়গাতে আপনাকে কিন্তু এই ইংরেজি ভাষার মাধ্যমে আপনাকে কিন্তু কমিউনিকেট করতে হচ্ছে মাধ্যম যদি আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু ইংরেজি ছাড়া আপনার আর কোনো মাধ্যম নাই তো আমি যেটা বলবো যে আপনি যখনই কোনো কালচারাল কোনো এক্সচেঞ্জ করতে যান আপনি যখনই কোনো ধরনের কমিউনিকেট করতে যান ই কমার্সের কথা যদি আপনি বলেন ডেফিনেটলি আপনাকে একটা ভাষা জানতে হবে এবং সেটা ইংরেজি আর সেকেন্ডলি আমাদের আপনার ব্যাংকগুলোর দিকেও যদি আপনি তাকান এই ফর্ম যেগুলো আজকাল তৈরি হচ্ছে সেগুলোও ইংরেজিতে তো আপনার একেবারে বেসিক নিডের ভিতরে এখন ইংরেজি চলে এসেছে আমাদের জন্য এবং আমি জাস্ট ওই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা দিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে ধরেন একটা দেশের কোনো কেউ রিপ্রেজেন্ট করতে গিয়েছে কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্সে তো সেখানে যদি আসলে ইংলিশটা না জানা থাকে তাহলে কি আপনি মনে করেন যে এফেক্টিভভাবে আসলে যে নেগোসিয়েশনটা এটা কি আসলে অত ভালোভাবে করা পসিবল হবে না এটা আসলেই কখনোই পসিবল না কারণ আমরা সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যখন আপনি একটা ট্রান্সলেশন যখন আপনি করেন কোনো জিনিসের তখন কিন্তু সেই ভাষার সেই জোরটা আর থাকে না আজকে বারাক ওবামা যদি এখন আপনি ট্রান্সলেশন করে যদি তার ভাষা আমাকে শোনান তাহলে হয়তো তার স্পিচটা আমার কাছে আর অতটা আবেদনময়ী লাগবে না যতটা তার ইংরেজি ভাষায় আমি যেটা পাচ্ছি রাইট এবং এটাও কিন্তু সত্যি চমৎকার এটা একটা খুবই ভালো উদাহরণ আপনি দিয়েছেন হ্যাঁ যখন আপনি একটা মানে ভাষা শেখার পর সেই ভাষার আপনি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পাবেন লিটারেচার সেটা কিন্তু ট্রান্সলেশনে আপনি পাবেন না কারণ অনেক ক্ষেত্রেই অনেক কিছুই আপনি আসলে ট্রান্সলেশন করতে পারবেন না সো দ্যাট মিনস আপনি ফিল করছেন যে ইভেন আমাদের নিজেদের অধিকার চাবার জন্য আমরা কোনো ইন্টারন্যাশনাল এরিনাতে গিয়ে কথা বলতে গেলেও সেখানেও যদি আমাদের ইংলিশে পারদর্শিতা না থাকে তাহলে সেখানেও আমরা দেশ হিসেবে পিছিয়ে যেতে পারি জি একটু সংক্ষেপে হ্যাঁ সংক্ষেপে যে জাস্ট গতকালকে একটা ঘটনা একটা ড্রাইভার সাহেবের সাথে কথা বলছিলাম তিনি দুবাই ছিলেন তো উনি বলছিলেন যে আমরা ড্রাইভার হিসেবে দুবাইতে চাকরি পাচ্ছি না কেন বললো যে শ্রীলঙ্কা থেকে কিছু ড্রাইভার আসে তাদেরকে বেসিক ইংলিশটা শিখিয়ে দেওয়া হয় সেই কারণ ওরা সার্টার বলে ওইখানে চাকরিটা পায় আর আমরা বাঙালিরা চাকরিটা হারিয়ে ফেলছি তাই এই ছোট্ট একটা উদাহরণের মধ্যে বুঝতে পারলাম যে ইংরেজির দরকারটা কত ইন্টারন্যাশনাল লেবার মার্কেটেও আমরা অনেকখানি পিছিয়ে যাচ্ছি অনেকগুলো চমৎকার আমরা পয়েন্ট পেয়েছি আমাদের এই সেগমেন্টে আমাদের প্যানেলের কাছ থেকে এবার আবার আপনাদের কাছে আসবার সময় হয়ে গেল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন
আসলে এই একই জিনিসটাই আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে ইংলিশ না জানলে বা এটাতে স্কিল লেভেলটা যদি কম থাকে তাতে দেশ হিসাবে আমরা কিভাবে পিছিয়ে যাচ্ছি বা আমরা ব্যক্তিগতভাবে কিভাবে পিছিয়ে যাচ্ছি, আরও কিছু এক্সাম্পলস আপনাদের কাছ থেকে কে বলবেন? লট অফ পিপল, ভেরি গুড। আমি শুরু করছি আপনাকে দিয়ে, জি বলুন। থ্যাংক ইউ, আই এম মাসুদ ফ্রম ডিআইইউ। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে যে ইন্টারন্যাশনাল চ্যানেল থাকে, যে চ্যানেলগুলোর মধ্যে দিয়ে ওদের ভাষা থাকে ইংরেজি, যে কারণে অন্যান্য দেশগুলো ওই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এমত অবস্থা আমাদের দেশে কোনো ইন্টারন্যাশনাল চ্যানেল নেই, যে কারণে আমাদের দেশের ভাবমূর্তি অন্যান্য দেশ খুব সহজেই জানতে পারছে না। এই দিকে আমরা অনেক পিছিয়ে আছি। জি জি বলুন। হ্যাঁ, English is a global language. It's not the language of Americans or British people or Australians. So for global communication, we need to learn English. And the next one is if we want to learn the culture and tourism of other countries, and if we want to also reflect ourselves, then we have to communicate in English. আচ্ছা, ওয়ান্ডারফুল একটা কথা বলেছেন এবং আমি এই ব্যাপারে আপনাদের যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনাদেরকেও আমি জিনিসটা একটু তুলে ধরতে চাচ্ছি যে আমাদের দেশ কিন্তু ট্যুরিজম সেক্টরে পিছিয়ে যাচ্ছে কারণ ইংলিশের অভাব, সেটা উনি এখানে এক্সপ্লেইন করেছেন। কারণ আমাদের দেশে অনেক সময় মানুষ এসে কোনো একটা জায়গায় যখন বেড়াতে যাচ্ছে সেখানে দে আর নট গেটিং গুড গাইডস, তারা তাদেরকে জিনিসগুলো সম্পর্কে বোঝাতে পারছে না, ইনস্ট্রাকশনস ঠিকমতো দেয়া নেই, ভাষার অভাবের জন্য কিন্তু আমাদের ট্যুরিজম সেক্টর এফেক্টেড হচ্ছে। এবং আরেকটা খুব চমৎকার কথা উনি বলেছেন যে আমাদের টেলিভিশন চ্যানেল একটা যদি যেমন এক্সাম্পল হিসেবে আল জাজিরা রয়েছে, এনডিটিভি রয়েছে, এগুলো কিন্তু কিছু অন্যান্য দেশের যারা কিন্তু তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না সেরকম কিছু দেশের এ ধরনের চ্যানেলগুলো তৈরি হয়েছে যেটা কিন্তু পুরো দেশ সম্পর্কে তাদের পুরো বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি তুলে ধরছে। ওয়ারঅ্যাজ আমাদের দেশে কিন্তু আমরা এখনো এ ধরনের কোনো ইন্টারন্যাশনাল চ্যানেল পাইনি। সো দুটো ভালো ভালো এক্সাম্পল এসছে। আমি আরও দু একজনকে সুযোগ দিব, তারপর আমি এই গ্যালারিতে চলে আসবো। জি আমি একটু ওনাকে সুযোগ দিচ্ছি। জি বলুন। আমি শাহাদাত এসএসসিএ পড়ছি। আমি আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি এসএসসিএ পড়ছি যেহেতু আমার মাঝে মধ্যে ফিস অ্যান্ড পেমেন্টস নিয়ে এসএসসি এর সাথে মাঝে মধ্যে কন্ট্যাক্ট করতে হয়। রাইট। আর আমার কন্ট্রাক্টের ভাষা অবশ্যই হতে হবে ইংলিশ, বিকজ তারা ইউকেতে আছেন, আমি বাংলাদেশে আছি। রাইট। তো আমার ফিস অ্যান্ড পেমেন্টস একবার প্রবলেম হয়েছিল, তো আমার ডেটও ছিল না, যার কারণে ওনারা বলেছে আমাকে যেন আমি ফোনে কন্ট্যাক্ট করি, তাহলে আরো র্যাপিডলি হবে সেটা। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইংলিশের উপর ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতে হবে, না হয়তো আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারবো না। রাইট। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে হয়তো আপনি সময় মতো পেমেন্টও দিতে পারলেন না, আপনার ফিস গেল না, আপনি হয়তো সেশনটা মিস করছেন। এবার আমি একটু এই সাইডে আসবো, আপনাকে সুযোগ দিচ্ছি। জি বলুন। আমরা আদার্স কান্ট্রি থেকে জানতে পারি বিভিন্ন সিঙ্গার যেমন শাকিরা, তারপর এভা, তো এরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, যার কারণে আদার্স কান্ট্রিতে গিয়ে মিউজিকের তাল তাড়াতাড়ি ইংরেজিটা বলতে পারে, ইংরেজি তাল তারা সিঙ্গিং করতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমাদের দেশ থেকে সিঙ্গাররা হাতে গোনা দুই একটি দেশে যেতে পারে, এর চেয়ে বেশি দেশগুলো যেতে পারে না, এবং বাংলাটা ইউজ করায় তারা সব দেশগুলোতে যেতে পারে না। কিন্তু তারা যদি আজ ইংরেজি জানতো ফ্লুয়েন্টলি বা ইংরেজিতে যদি গান গাইতে পারতো, হয়তো আমাদের দেশের মান ক্ষুণ্ণ হতো না, বাট আদার্স দেশে গিয়ে তারা গান গিয়ে আসতে পারতো। ওয়ান্ডারফুল একটা পয়েন্ট বলেছে যে আসলে আমাদের দেশের যারা সিঙ্গার্সরা আছে অন্যান্য অনেক দেশের কিন্তু যেমন অ্যাবা আছে, শাকিরার কথা বলেছে, এবং অন্যান্য অনেক দেশের অনেক সিঙ্গার্সরা আছে, তারা কিন্তু ইংলিশে গান পারফর্ম করে তারা কিন্তু তাদের দেশকে আরো বেশি গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারছে। তো এই সুযোগটা থেকে কিন্তু আমরা আমাদের মিডিয়া সেক্টর কিন্তু নিজেদেরকে বঞ্চিত করে ফেলছে। ইটস আ ভেরি নাইস এক্সাম্পল, ওয়েল সেড। জি আরো কয়েকজন এখানে বলতে চেয়েছিলেন, আমি সুযোগ দিচ্ছি। জি বলুন। মোহাম্মদ সজিব আহমেদ, এউবি। আমি আসলে আমাদের শিক্ষা বিষয়ে যেমন আমাদের স্কলারশিপের বিষয়টা আমি বলবো। আমাদের স্কলারশিপ পেতে হলে অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে, তাছাড়াও আপনার আইটি এবং বিভিন্ন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে আপনার ইংরেজি ভালো না জানলে আমরা মানে এই স্কলারশিপটা পাবো না, বরং আমার নিজেদের টাকা দিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা আমাদের অনেক প্রবলেম। আচ্ছা, অ্যাকচুয়ালি উনি একটা ভালো পয়েন্ট উঠিয়েছেন যে স্কলারশিপসের জন্য অনেক ধরনের এক্সামস দেওয়া লাগে, যেখানে ইংলিশের স্কোর ভালো না থাকলে আমরা স্কলারশিপ পাবো না, এবং সেক্ষেত্রে আমাদের দেশের আসলে কারেন্সি বাইরে চলে যাচ্ছে। সো ভালো একটা পয়েন্ট। জি আমি একটু ওনাকে সুযোগ দিচ্ছি। জি বলুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের পাশের দেশে যে কল সেন্টার, ডাটা এন্ট্রি সফটওয়্যারের দিকে খুব সামনের দিকে চলেছে, কারেন্সি আর্ন করছে, কিন্তু আমরা পারছি না শুধুমাত্র ইংলিশটার কারণে। যদি আমরা ইংলিশটা ভালো মতো জানতে পারি তাহলে আমরা এই সেক্টর থেকে খুব ভালো ইনকাম করতে পারবো। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের যারা গ্যালারি থেকে আমি অনেকগুলো ভালো ভালো পয়েন্ট পেলাম। মূল যেই জিনিসটা আমাদের এই সেগমেন্ট থেকে যেটা উঠে আসলো সেকেন্ড সেগমেন্ট থেকে, সেটা হচ্ছে যে আসলে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ডেফিনেটলি বাংলা শিক্ষাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে, কিন্তু তারা অলরেডি দিচ্ছে না, এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়।
এবং একই সাথে আমরা জানতে পারলাম যে আমাদের মানে কালচারাল এক্সচেঞ্জ, আমাদের পলিটিক্যালি আমাদের নিজেদের রাইট পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল পলিটিক্সে সবগুলো ক্ষেত্রে ইংলিশের প্রয়োজন রয়েছে। ব্যবসায়িক দিক থেকে এবং আমাদের টোটাল গ্লোবাল আর্নিংয়ের দিক থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আমাদের ইংলিশে ঘাটতি থাকার কারণে। তো চমৎকার চমৎকার অনেকগুলো আলোচনা হলো আমাদের এই সেকেন্ড সেগমেন্টে, এবং আমাদের পরবর্তী সেগমেন্টে তাহলে আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি ইংলিশ শেখার এগেইনস্টে যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো কি, সেগুলো কিভাবে আমরা অতিক্রম করব, এবং বাংলা ভাষাকে আমরা ব্যালেন্সে রেখে কিভাবে সেই মাইলস্টোনটা আমরা কভার দিতে পারবো। সো ভেরি ইন্টারেস্টিং আলোচনা থাকছে অন দ্য আদার সাইড অফ দ্য ব্রেক। হোপ ইউ উইল জয়েন আস অন দ্যাট সাইড অফ দ্য ব্রেক as well. Thank you. টি স্মার্টফোন তোমার জন্য। তোমার গ্রামীণফোন মোবাইলে ডিসেম্বরে মোট যত টাকার লোকাল ভয়েস কল করেছো, জানুয়ারিতে তার চেয়ে 100 টাকা বা তার যত বেশি করবে ততই বেড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 2 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর 100টি ফ্রি জিপি এসএমএস তো থাকছেই। সময় কম, চলো জিতে নেই, চলো বহুদূর। গ্রামীণফোন। আরে কেমন আছিস বন্ধু, কি খবর? ভালো। আরে তারেক দোস্ত, কি খবর? কেমন আছিস তোরা? শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আর আরে যাচ্ছিস দে। আরে মাসুদ না, কোথায় ছিলি এতদিন? তোর চাকরি কেমন চলছে? এই চলছে। আমি জমিতে আজ বুকিং দিয়ে এলাম। জমি? হ্যাঁ, ব্যবসা আছে, শেয়ার আছে, এত বড় ভুল করলি? ভুল করিনি, দেখিস। আরে যাস কই? আরে তুই ঠিক ছিলি রে। বসুন্ধরা জমিটা আসলেই আমার বেস্ট ডিসিশন ছিল। 20 বছরের দাম বেড়েছে 100 গুণ। আর একটা চান্স পেতাম। আছে তো। বসুন্ধরা বাড়িধারায় আবারও প্লট বুকিং চলছে। সফল জীবন আর নিশ্চিত বিনিয়োগের জন্য বসুন্ধরা গ্রুপ, দেশ ও মানুষের কল্যাণে। মা বিলকিস, কি? আব্বা, আপনার জামাই তো যুদ্ধের দেশে আসিল, গোলাগুলির সাউন্ড ছাড়া ঘুমাইতে পারে না, এই জন্য মুখ দিয়ে এমন সাউন্ড করতেছি। বিলকিস আপু, এরকম জরুরি প্রয়োজনে ডাউনলোড সেরে নিতে বাংলালিংক ইন্টারনেট দিচ্ছে 20 মেগাবাইট 20 টাকা অথবা 10 মেগাবাইট মাত্র 10 টাকার সাশ্রয়ী প্যাকেজ। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বেড়ে উঠছে আমাদের সন্তানেরা। নির্বাক পুতুল হয়ে হুকুম তামিলে ব্যস্ত প্রতিভাবানরা। আজও বদলায়নি নারীর ভূমিকাকে দেখার সনাতন দৃষ্টিভঙ্গি। উঁচু দালানের বন্ধ দরজার পেছনে এখনো চলে নির্যাতন। আমরা গণমানুষের না বলা কথাগুলো বলতে এসেছি। আমরা মানব কণ্ঠ, আমাদের ভাষা গণমানুষের। আর কতকাল ভাড়া থাকবেন? রংধনু বিল্ডার্স দিচ্ছে অবিশ্বাস্য সুযোগ। সর্বনিম্ন 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বুঝে নিন ফ্ল্যাটের চাবি। অবশিষ্ট টাকা দীর্ঘমেয়াদী কিস্তি সুবিধায় পরিশোধ করুন। বাড্ডা বসুন্ধরা বাড়িধারস্থ এলাকায় সম্পূর্ণ নিজস্ব জমিতে বিল্ডিং তৈরি বলে একেবারে নির্ভেজাল। আজই যোগাযোগ করুন। জামান ম্যানশন হাউস 189 ব্লক বি এভিনিউ 1 ফার্স্ট ফ্লোর, বসুন্ধরা আবাসিক এলাকা। ফ্ল্যাট কেনার স্বপ্ন এবার হবে সত্যি। রংধনু বিল্ডার্স লিমিটেড। ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টে, এবং এই সেগমেন্টে আমরা সলিউশন দিয়ে কথা বলবো, কারণ আমাদের আগের সেগমেন্টগুলোতে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের না জানলে কিভাবে প্রবলেমসগুলো ফেস করছি সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, এবং পুরো পৃথিবীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা কি সেটা নিয়েও কথা হয়েছে। তো এবারের সেগমেন্টে আমাদের আলোচনা থাকবে যে এই ল্যাঙ্গুয়েজটা স্কিল লেভেলে যেখানে আমাদের শর্টেজ আছে, শর্টফল আছে, সেটাকে আমরা কিভাবে ওভারকাম করব সেগুলো নিয়ে। সো আমাদের প্রোগ্রাম সবসময় আমরা কনস্ট্রাকটিভ কথা দিয়ে শেষ করতে চাই। সো আমাদের সেই কনস্ট্রাকটিভ সেগমেন্ট হলো আমাদের এই থার্ড সেগমেন্ট, এবং ওয়েলকাম টু আওয়ার থার্ড সেগমেন্ট।
এবার আমি অবশ্য আমাদের মেইন আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে নিতে চাচ্ছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ইফ ইউ উড লাইক টু সেন্ড আস ফিডব্যাক, আপনারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারবেন। ইমেইল অ্যাড্রেস সামনে স্ক্রোল হয়ে গেল, agamirbhabna.fot@gmail.com। এখানেও আপনি আমাদেরকে মেইল করবেন, যেটা আপনি ইংলিশেও মেইল করতে পারেন, আবার আমাদেরকে আপনি বাংলাতেও মেইল করতে পারেন, দ্যাটস নট আ প্রবলেম। বাট আমাদের মেইল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। আমাদের ফেসবুকে যে পেজটা আছে, অ্যাড্রেস এখানে স্ক্রোল হয়ে গেল। আপনি ফেসবুকে আমাদেরকে খুঁজে পেয়ে আমাদের সেই পেজে মেম্বার হয়ে সেখানেও আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। আমাদের এখানে অংশগ্রহণ করতে চাইলে, প্যানেলিস্ট হিসাবে আসতে চাইলে, সেখানে আপনি যদি আমাদেরকে ইনফর্ম করেন, আমরা তাদের যারা আমাদেরকে ইনফর্ম করছে তাদের মধ্যে থেকে আমরা আমাদের প্যানেলিস্ট এবং আমরা আমাদের পার্টিসিপেন্টস কালেক্ট করে থাকি। একই সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিবেন, আমাদেরকে ক্রিটিসিজমও দিবেন। একটা অল্প একটু সময়ের মধ্যে সবগুলো সাবজেক্ট আমরা কভার করতে পারি না একটা টপিকের সাথে সম্পৃক্ত। আর কি বলা যেতে পারতো সেগুলো সব কিছু আমাদের জানাবেন, সেগুলো নিয়ে আমরা হয়তো পরবর্তীতে এই সাবজেক্টের আরও ফলো আপ এপিসোডস আমরা করব। তো সেই কথা বলে আমরা এখন আমাদের মেইন সাবজেক্টে চলে যাচ্ছি। আমি আবার আমাদের প্যানেলে চলে আসছি এবং আমি প্যানেলকে রিকোয়েস্ট করব যে ওভারঅল যে ডিসকাশনটা আমাদের সেকেন্ড সেগমেন্টে হলো, এটার ব্যাপারে আপনাদের ফিলিংসগুলো কি সেটা যদি একটু শেয়ার করেন। যে ইকোনমিক্যালি আমরা পিছিয়ে যাচ্ছি ইংলিশ না জানার কারণে, সো এটা নিয়ে ওপেন হাউস কে আগে বলবেন? জি শিওর, বলুন। ইংরেজি শিক্ষক হিসাবে জি, আমি খুবই খুশি যে আমাদের সমস্যার সমাধানগুলোর বেশিরভাগই ওদের কাছ থেকে এসছে। তো এক্ষেত্রে ওরা যেগুলো বলেছে তার মধ্যে আমার খুবই ভালো লেগেছে, আউটসোর্সিং নিয়ে কথা বলেছে। ওরা নিশ্চয়ই জানে যে আউটসোর্সিংয়ে আমাদের দেশ, আমার ধারণা ইফ আই এম রাইট, এবছর 200 কোটির বেশি আয় করেছে। ওডেক্স, freelancer.com এগুলো ওরা নিশ্চয়ই চেনে। তো এইসব ফিল্ডে কাজ করার প্রচুর সুযোগ আছে এবং আমি খুশি যে ওরা এটা জানে। এবং আরেকটা জিনিস আমি শুরুতে জানতাম না, দে রিপ্রেজেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি। থ্যাংক ইউ ফর দ্যাট। এটা একটা ভালো রিপ্রেজেন্টেশন হচ্ছে এই বয়সী গ্রুপের। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে আউটসোর্সিং এ প্রচুর সুযোগ আছে। একটু ছোটখাটো টেকনিক্যাল কাজ জানতে হয়, হ্যাঁ, যেটা এক সপ্তাহে ট্রেনিং করেও কিন্তু ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ হোয়াট এভার ইউ ডু। তো এটা একটা জায়গা। দ্বিতীয়ত বিদেশি ইনকামের কথা বলেছে কণা বলেছে। তো ক্ষেত্রে আমাদের প্যানেলিস্টরাও বলেছেন এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের দেশের সেকেন্ড জিডিপি আর্নার হলো আমাদের যারা বিদেশে থাকেন তাদের পাঠানোর টাকা। এটা বোধহয় সবাই আমরা জানি, তোমরা জানো নিশ্চয়ই। তো এই ফিল্ডে আমাদের প্রচুর সম্ভাবনা। আমাদের মানুষ ইয়াং, আমাদের মানুষ হার্ড ওয়ার্কিং, আমাদের মানুষ 2 শিফট কাজ করতে পারে। কিন্তু এই 2 শিফট কাজ করেও ওরা একজন ইংরেজি বলা মানুষের কাছ থেকে পিছিয়ে থাকছে। অথচ ইংরেজি বলা যে খুব কঠিন না, এটা বোধহয় তোমরা জানো। আমাদের দেশের লোকেরাও কিন্তু আমরা একসময় ইংরেজি বলতে পারতাম না, কিন্তু আমাদের দেশে এখন ইংরেজিতে নভেল লেখা লোক তৈরি হয়েছে। চেষ্টা করে। জি, আমি একটু ওনাকে স্কোর দিচ্ছি। যদি আমি একটু বলি, যখন আমরা ইকোনমিক্সের কথা বলছি, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটা বড় ব্যাপার। সো আমরা ব্যাচেলার্স শেষ করার পর বা আমরা এইচএসসি শেষ করার পর, এ লেভেল শেষ করার পর আমরা বাইরে যেতে চাই অনেকেই পড়ার জন্য, হায়ার এডুকেশনের জন্য। অ্যান্ড যেটা আমাদের একজন প্যানেলিস্ট অডিয়েন্স থেকে বললেন যে আমাদের আইএলস এক্সামিনেশন বা স্যাট এক্সামিনেশন বা জিআরই দিতে হয়। এই এক্সামগুলো আমাদের কেন প্রয়োজন? টু অবটেইন স্কলারশিপ। কারণ আমরা দেখি আমরা যদি এই স্কলারশিপগুলো পাই, কারণ উই হ্যাভ দ্য নলেজ, উই হ্যাভ হোয়াট ইজ রিকোয়ার্ড ইন আস ফর দ্যাট অ্যামাউন্ট যেটা আমরা পেতে পারি। কিন্তু হোয়াট দে ওয়ান্ট, তারা ইংলিশটা চায়, ইংলিশের বেসিসের উপরে দে গিভ আওয়ার স্কলারশিপ। সো আমরা যদি এটা না পাই, আমরা যদি আইএলস এন্ড জিআরই স্কোর ভালো না করতে পারি, হোয়াট হ্যাপেন্স, আমাদেরকে অনেক টাকা দিয়ে গিয়ে পড়তে হচ্ছে। সো আমাদের দেশের কারেন্সিটা আমাদের দেশে থাকছে না, উই আর গিভিং ইট অফ। সো ফরেন কারেন্সি না এসে উল্টা আমাদের লস হয়ে যাচ্ছে। সো দিস ইজ হাউ আমরা কিন্তু একটু ব্যাকডেটেড চলে যাচ্ছি। সো আই হোপ দ্যাট আমাদের স্টুডেন্টসরা যদি আগের থেকে এটা পড়তে পারতো, দে উড হ্যাভ হ্যাড আ হায়ার স্কোর ইন আইএলস এন্ড জিআরই। ওনার কথার উপরে সূত্র ধরে আরেকটা কথা বলি, আমার নিজের লাইফেই সম্পর্কে বলি। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করে, আমি সেন্ট জোসেফসের প্রোডাক্ট, আমাদের বাংলা মিডিয়ামে আমরা পড়েছি ঠিকই, কিন্তু ইংরেজির উপর অনেক জোর ছিল। সেন্ট জোসেফে অনেক এমফাসিস দেয়া হয়, বাংলা মিডিয়াম পড়লেও ইংরেজির উপর জোর ছিল। তো সেখান থেকে আমি যখন আমেরিকা গেলাম, আমাকে প্রথমেই দেওয়া হলো যে ফাউন্ডেশন ইংলিশের আগে বিগিনার্স ইংলিশ। তো আমি সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করলাম যে ইউ কুড অ্যাকচুয়ালি টেক এ এক্সাম অ্যান্ড টেস্ট মি।
ইফ ইউ টেক এ টেস্ট অন মি দেন আই উইল ডেফিনেটলি পাস অ্যান্ড আমি পরীক্ষাটা দিলাম এবং আই অবভিয়াসলি পাসড ইট উইথ ফ্লাইং কালার। তো আমার $800 আমার মনে আছে, $800 না $900 ছিল ফর দ্যাট টার্ম। আমি সঙ্গে সঙ্গে উতরে গেলাম। সো ইমাজিন আমার মতো 50,000 বাঙালি ছেলে বা বাঙালি মেয়ে আমেরিকা যাচ্ছে, এই $800 সে বাঁচিয়ে দিতে পারে। 1 নম্বর পয়েন্ট। ভেরি ওয়েল সেড। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি শেয়ার করবো, সেটা হচ্ছে যে ইংরেজি জানলে আমরা যে আমার মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, তুমি যদি বা আমরা যে লিডারশিপের কথা বলি, একজন লিডার যখন ইংরেজি জানে বা বিভিন্ন ভাষা জানে, তার কিন্তু ডায়নামিক্স, তার কিন্তু চিন্তা চেতনা বলাইটা অনেক প্রসারিত হয়। সে অনেক কালচার থেকে, অনেক সাহিত্য থেকে অনেক কিছু অ্যাবজর্ব করতে পারে। সে তার জীবনকে নতুনভাবে দেখতে পারে, নতুনভাবে গড়তে পারে এবং অন্যকে প্রভাবান্বিত করতে পারে। সেই জন্য ভাষার উপর দক্ষতা আনতে হয়। আমরা যেমন 2-3টা ভাষা শিখেছি, আমরা মনে হয় পুরো বাংলাদেশের লোককে শুধুমাত্র ইংরেজি নয় এবং আরও 1-2টি ভাষার সাথে সম্পৃক্ত হলে আমরা জাতীয়ভাবে একটা উচ্চতার ভার্সেটাইল একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো। ওয়ান্ডারফুল, ভেরি 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 নাইসলি সেড। আমি জাস্ট একটা পয়েন্ট এটা থেকে আসতে মানে চলে আসছে একটা পয়েন্ট, সেটা আমি আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে ইংরেজি ভাষা শেখার পথে ব্যারিয়ারগুলো কোথায় আছে বলে আপনি ফিল করছেন, যদি একটু পয়েন্ট আউট করেন। আসলে ব্যারিয়ার যেগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের একটা ব্যারিয়ার আছে। কারণ হচ্ছে আমাদের 4টা স্কিল আছে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, এবং আমাদের যে সিলেবাস যেটা আছে সেই সিলেবাস অনুযায়ী আপনি দেখতে পারবেন যে রিডিং এবং রাইটিং তার উপর যথেষ্ট পরিমাণ জোর দেওয়া হয়েছে। লিসনিং এবং স্পিকিং এই দুটোর আসলে তেমনভাবে আমাদের মেটেরিয়াল আছে, কিন্তু আমরা সেভাবে এক্সিকিউট করতে পারি না। প্রথম কারণ হচ্ছে আপনার লিসনিং করতে হলে আপনাকে যে পরিমাণ ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস লাগবে সেটা আপনি দিতে পারছেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্পিকিংয়ের জন্য আপনাকে যে পরিমাণ সময় দিতে হয়, আমাদের যদি সরকারি স্কুলগুলোর দিকে তাকান 1:60 অনেক ক্ষেত্রে, তো আপনি সেই টাইমটা আপনি দিতে পারেন না, যে কারণে আপনি মানে স্পিকিং এবং লিসনিং সেভাবে ডেভেলপ করছেন না। কিন্তু আপনি যখন ইংলিশ টেস্টে আপনি যাচ্ছেন, তখন কিন্তু 4টা স্কিলের উপর পরীক্ষা হচ্ছে। আমরা দুটোতে হয়তো ভালো করছি আর দুটোতে ভালো করতে পারছি না। অর্থাৎ একটা প্রোডাক্টিভ স্কিল আমাদের একদমই ডেভেলপ করছে না, সেটা স্পিকিং, এবং আরেকটা রিসেপটিভ স্কিল, সেটা হচ্ছে লিসনিং। এই দুটোতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমরা ধরেন ফর এক্সাম্পল, আপনি যখন দেশের বাইরে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা তারা কিন্তু লিসনিংয়ে সেভাবে শুনতে পারছে না, বুঝতে পারছে না, হয়তো তার জানা জিনিসই সে বলতেও পারছে না, এক্সপ্রেস করতে পারছে না। বাট আপনি যদি তাকে লিখতে দেন, আপনি যদি তাকে বলতে দেন, তাহলে হয়তো সেটা পারছে। এক্স্যাক্টলি। ইনফ্রাস্ট্রাকচার একটা সমস্যা আছে, সিলেবাসের একটা সমস্যা আছে, এবং আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ। আমি আপনাকে আবারও বলছি যে যেহেতু আপনি আপনার আশেপাশে একটা ভাষা শুনতে পান না, সেহেতু আপনি সেই ভাষাটা শিখতেও পারছেন না। তার মানে আপনাকে ইংরেজি শেখার জন্য নির্ভর করতে হবে ডেফিনেটলি কালচারের উপর নির্ভর করতে হয়, আপনাকে টেলিভিশনের উপর নির্ভর করতে হচ্ছে, নিউজ পেপারের উপর নির্ভর করতে হচ্ছে, এবং নিজে উদ্যোগী হয়ে আপনাকে পড়ার জন্য আপনাকে নির্ভর করতে হচ্ছে ইংরেজি জানার জন্য। তো এই সবগুলো হচ্ছে আপনার ব্যারিয়ার। চমৎকার। আমার মনে হয় এই ব্যারিয়ারগুলো আমরা খুব সুন্দরভাবে, খুব ওয়েল ক্লাসিফাইড ভাবে আমরা পেলাম মিস্টার অভির কাছ থেকে। তো এই ব্যারিয়ারের কথা থেকে আমি আসছি এবার গ্যালারিতে, এবং আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ইংরেজি শেখার যে পথে ব্যারিয়ারগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো। আমি শুরু করছি আপনাকে দিয়ে। ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। ইংলিশে উন্নয়ন করার জন্য বাধ্যতামূলকভাবে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিকভাবে ইংরেজির উপরে একটা ডিবেটিংয়ের ব্যবস্থা করা। ভেরি ওয়েল সেড। এবার আমি আপনাকে সুযোগ দিচ্ছি, জি বলুন। Bangladesh does not give much importance in English. I think we should have much more English channels which will throughout the 24 hours telecast in English. We should have news channels absolutely exclusively for English, and also movie channels. Good point. So আপনি বাট আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ইংরেজি চ্যানেল চলছে, তো সেই চ্যানেলগুলো আপনি দেখার ব্যাপারে কি আপনি সবাইকে আরো এনকারেজ করছেন? আপনি what's the problem is our mothers and sisters, they're concerned in seeing Hindi serials, but apart from that, if a child sees Cartoon Network, he can learn better English. So I think we should see more English serials like Grey's so you Anatomy. encourage people to watch more English rather than Hindi. আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আপনার একটা পয়েন্ট ছিল, জি বলুন। আমাদের প্রাইমারি লেভেল এবং হাই স্কুল লেভেলের শিক্ষকের মান আরো উন্নত করা উচিত। ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। যে যারা শিখাবে তাদের নিজেদের শিক্ষার লেভেলটাকে আরেকটু হায়ার করা দরকার। জি এবার আমি একটু আপনাদের কাছে সুযোগ দিচ্ছি, জি বলুন। আমি বলতে চাচ্ছি যে টেলিভিশনে শিশুতোষ ইংরেজি প্রোগ্রাম করা দরকার, যারা এই প্রোগ্রাম দেখে শিশুরা ইংরেজি শিখে। যদি শিশুরা ইংরেজি শিখতে পারে, তারা হায়ার লেভেলে যারা খুব ভালো ইংরেজি শিখতে পারে। গ্রেট। দ্যাট মিন্স উনি বলেছিলেন যে টোটাল ইংলিশ চ্যানেলগুলো আরো বেশি দেখা দরকার, এবং আপনি বলছেন যে আমাদের দেশের চ্যানেলগুলোর মধ্যেও আরো বেশি ইংলিশ প্রোগ্রামস এনকারেজ করতে বলছেন আপনি। গুড আইডিয়া। জি আরেকটু সুযোগ দেই, বলুন।
আপনি বলুন, আপনার হাতে মাইক আছে, আপনি বলুন। আমাদের পাঠ্য বই যেটা, সেখানে যে শুধু গ্রামাটিক্যাল আইটেমটা দেওয়া আছে, গ্রামাটিক্যাল আইটেমের পাশাপাশি আপনার এদের মানে প্র্যাকটিক্যালি যে প্রয়োগগুলো সেগুলো করা উচিত। ভেরি ওয়েল সেড। অনেকগুলো স্কুলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অনেক কঠিনভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং অনেক বোরিং ভাবে। তো এই জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে যদি প্রেজেন্ট করা হতো তাহলে মানুষ হয়তো ভাষাটা আরো ইজিলি শিখতে পারতো। জি, ওনাকে একটু সুযোগ দেই। জি বলুন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আমি মনে করি যে স্কুলের পাঠ্যবিদ্যা এবং শিক্ষকদের উন্নতি করলে চলবে না, পারিবারিকভাবে আমাদের জোর দিতে হবে অনেক, যে ফ্যামিলিগতভাবে। কারণ প্রতিদিন আমি সকাল বিকাল পারিবারিকভাবে বাবা মা ভাই বোনদের সাথে আত্মীয় স্বজনের সাথে রিলেটেড। আচ্ছা, এবার আমি একটু লাস্ট পয়েন্ট ওনার থেকে নিচ্ছি। জি বলুন, আমাদের সময় কম। আমরা স্টুডেন্ট বা যারা অনেকেই দেখা যায় এখন হেডফোনে গান শুনি বা ট্রান্সপোর্টে বসে বসে হেডফোনে গান শুনি, আমরা ওই কাজটা না করে আমরা হাতে 5টা ওয়ার্ড, দৈনিক যদি 5টা ওয়ার্ড করে মুখস্থ করি ভোকাবুলারি, এগুলো আমাদের অনেক ভালো হবে। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল পয়েন্ট। আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকে যে ধরনের কনস্ট্রাকটিভ আইডিয়াগুলো এসেছে সেগুলো যদি আমরা সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে সত্যিকার আমাদের ইংলিশের মান ওভারঅল পুরো দেশে অনেক বেড়ে যাবে। এবং সেটা যদি হয় তাহলে দেশের কি কি ধরনের উন্নতি হতে পারে সেগুলো নিয়ে তো আমাদের থ্রু আউট দ্য প্রোগ্রাম আলোচনা হলোই। এবার আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের প্যানেলিস্টের কাছে ক্লোজিং রিমার্কসের জন্য চলে যাচ্ছি। জি, এবার একটু আপনাদের কাছ থেকে ফিনিশিং রিমার্কস খুব সংক্ষেপে, ওয়ান লাইনার। ছোটবেলা থেকে যদি আপনি এক্সপোজ হন একটা ল্যাঙ্গুয়েজের প্রতি, তাহলে কিন্তু আপনার এই ফিয়ারটা থাকবে না। যেমন একটা হাইপোথিসিস আছে, ক্রিটিক্যাল এজ হাইপোথিসিস, যেটা বলছে এজ 2 থেকে পিউবার্টি পর্যন্ত আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেস্ট টাইম। সো এই সময়ের ভিতর যদি আপনি কমিউনিকেশনের ভিতর দিয়ে যান, দেন ইউ ক্যান লার্ন ভেরি গুড ইংলিশ। সো দ্যাট মিন্স ছোটবেলাতেই এটাকে বেশি শেখানোর এমফাসিস দিচ্ছেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এবার ক্লোজিং রিমার্কস ফ্রম ইউ। চ্যানেলগুলোতে কিছুটা চাঙ্ক করে দেওয়া, যেখানে ইংরেজি ভাষা এবং বিদেশি ভাষার শিক্ষার প্রতি একটা যত্নশীল হয়ে একটা শিক্ষা দেওয়া, এবং এর পঠন পদ্ধতি মানে এর পদ্ধতিটা হবে খুব এন্টারটেইনিং। যেমন আমরা ইন্টারন্যাশনালি বাচ্চাদের যে সিমসন্স বিভিন্ন কার্টুন দেখি, যেখানে অ্যাকচুয়ালি তারা পড়াচ্ছে, বাচ্চারা বুঝতেও পারছে না। তো এটা ইংরেজির ক্ষেত্রে হতে পারে এবং অন্য ভাষার ক্ষেত্রে হতে পারে, এবং আমাদের সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা এই ধরনের এই ধরনের সিস্টেম চালু করা উচিত, এবং বাংলাদেশ টেলিভিশনকে উদ্বুদ্ধ করতে হবে। ওয়ান্ডারফুল। ক্লোজিং রিমার্কস ফর ইউ। আমরা যেটা এতক্ষণ দেখলাম যে সবাই কিন্তু বলছে স্কুল লেভেলের বাচ্চাদেরকে নিয়ে, আমাদের কিন্তু when we are going for our work we need confidence, and that is something যেটা আমাদের কিন্তু বড় হয়ে we have to gain, and for that আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে যখন আমরা পড়ছি, আমাদের পড়ার মাঝখানে every semester at the end of the semester we should have a board viva, যেখানে আপনার 17 জন 18 জন ফ্যাকাল্টি আর সিনিয়ররা বসে আছেন এবং আমাদের কোয়েশ্চেন করছেন, and we are answering in English. ওয়ান্ডারফুল, ভেরি ওয়েল সেড। আমি একটা খুব চমৎকার একটা সাজেশন এসেছে, যেটা আশা করি সব ইউনিভার্সিটিগুলো এই সাজেশনটা অ্যাডাপ্ট করবে যারা এখনো এটা পুরোপুরিভাবে করেনি। জি, এবার আপনার ক্লোজিং রিমার্ক। তো আমি দেখছি সমাধানগুলো দুরকম, কিছু কিছু শর্ট টার্ম, কিছু কিছু লং টার্ম। লং টার্মগুলো যেমন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেমন টিচিং কোয়ালিটি, teachers training, এগুলো long term and it involves a lot of money. I think our policy makers will think about that. But short term, আমার সামনে যারা বসে আছে, I was impressed by some of you. They were trying to speak English and they were good. কিন্তু কেউ কেউ আবার বাংলাও বলেছে। আমার ধারণা আমাদের মধ্যেও ইংরেজির কিছু কিছু দুর্বলতা আছে, তাদের জন্য আমরা কি করব? তাদের জন্য আমার সাজেশন হলো ডোন্ট বি স্কেয়ার্ড অফ ইট। ইংরেজি শেখা এত কঠিন কিছু না। ইংরেজি এখন আজকে আমরা এখান থেকে লিভ করব, ইউ লার্ন, এবং সমাধান তোমাদের মধ্যেই আছে। তোমরা যারা আজকে ফিরে যাচ্ছ, প্রত্যেক ইউনিভার্সিটিতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, হোয়াট এভার ডিপার্টমেন্ট ইউ বিলং টু, স্টার্ট ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমি বলি শর্ট টার্মে তোমাদের জন্য অ্যাডভাইস হলো, ইউ ডোন্ট কেয়ার ফর দ্য ব্যারিয়ার, স্টার্ট টুডে, ইউ উইল লার্ন ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম এতক্ষণ দেখবার জন্য। মনে হয় আমাদের অনুষ্ঠান দেখে আপনারা ফিল করতে পারছেন যে ডেফিনেটলি এখানে যারা আছে সবার মধ্যে অনেক ভালো ভালো আইডিয়াস রয়েছে, এবং সেটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের অবজেক্টিভ। আমাদের নেক্সট উইকের অনুষ্ঠান দেখার আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল, এবং নেপথ্যে যারা কাজ করেছে, আপনারা যারা দেখলেন এতক্ষণ, এবং আপনারা যারা এসেছেন, সর্বশেষবারের মতো সবাইকে আরও একবার হাততালি দিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।